নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। অবিলম্বে উচ্চ প্রাথমিকে নিয়োগের সুযোগ দিতে হবে। এসএসসি নবম দশমের চাকরি নিয়ে বিতর্কের মাঝে জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। কমিশনের আশঙ্কা, পশ্চিমবঙ্গের সন্দেহভাজন ভোটারের সংখ্যা আরও 3 গুণ। সেই কারণেই ভুয়ো ভোটার ছেকে বের করুন, সিওকে নির্দেশ জ্ঞানেশ কুমারের। কলকাতা দূষণের মাত্রা ছাড়ালো দিল্লিকে, উদ্বেগ বাড়াচ্ছে শহরের ফুসফুসের AQI। ময়দান এলাকায় বায়ুর গুণমান সূচক ছাড়ালো 300 গণ্ডি, ভয়ানক অবস্থা শহরের। গত কয়েকদিন ধরেই বাতিল ইন্ডিগোর একাধিক বিমান, হয়রানির শিকার যাত্রীরা। ইন্ডিগোর সিওকে হুঁশিয়ারি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর। টালবাহানা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে বনগাঁ পৌরসভা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন গোপাল শেঠ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে পদত্যাগ করলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তৃণমূল তাকে আগেই পদত্যাগের নির্দেশ দিয়েছিল। বুধবার জমা দেওয়া ইস্তফাপত্রে সেই দলীয় নির্দেশের কথাও উল্লেখ করেছেন গোপালবাবু। তবে এর আগে ছুটিতে চলে যাওয়ায় এবং পাল্টা পদত্যাগের কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া ইস্তফা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব চেয়ারম্যানকে 7 দিনের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশ মানেননি গোপাল শেঠ। বরং তিনি দাবি করেছিলেন পৌরসভার অপসারিত ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আড্ডর দায়ের করা মামলাটি হাইকোর্টে বিচারাধীন থাকায় তিনি পদত্যাগ করতে পারবেন না। পাশাপাশি রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়ে পদচ্যুতির কারণ জানতে চেয়েছিলেন। এদিকে পুরসভা পরিষেবা নিয়ে ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের মধ্যে, বিশেষত জল যন্ত্রণা, নাগরিক পরিষেবার বেহাল অবস্থা এবং গত লোকসভা নির্বাচনে বনগাঁ পৌরসভার 22টি ওয়ার্ডে তৃণমূলের ব্যাপক ভোট হারের কারণ। এই সবই উঠে এসেছিল তৃণমূলের ভোট কুশলী সংস্থার সমীক্ষায়। সূত্রের খবর, সেই রিপোর্টে সুপারিশ করা হয় চেয়ারম্যানের বদলের। তার ভিত্তিতেই চেয়ারম্যানকে সরানোর সিদ্ধান্ত নেয় রাজ্য নেতৃত্ব। দলের নির্দেশ অমান্য করায় পরে গোপাল শেঠকে শোকজ নোটিশ পাঠায় বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল। অন্যদিকে দলীয় নির্দেশ সত্ত্বেও পদ আঁকড়ে রাখায় ক্ষোভ বাড়ছিল দলের ভেতরে। এর মধ্যেই হঠাৎই ছুটি নেওয়ার ঘোষণা করেন গোপালবাবু। তার বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তিনি চিকিৎসার জন্য ছুটিতে গিয়েছেন। তবে একই সঙ্গে তার অভিযোগ ছিল ব্যক্তিগত নিরাপত্তার জন্য যে 2 জন পুলিশ কর্মী নিয়োজিত ছিলেন সেই পুলিশি সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। আর এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, আমার মৃত্যু হলে পুলিশ প্রশাসন দায়ী থাকবে, তবে আমি মৃত্যু ভয় করি না, দুর্নীতির সঙ্গে আপোষ করব না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। অন্যদিকে তার পদত্যাগের নির্দেশের সময় জ্যোৎস্না আড্ডকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়, এমন জল্পনাও রাজনৈতিক মহলে ঘুরতে শুরু করে। আস্থা ভোটের প্রসঙ্গ ওঠে। মনে করা হচ্ছে এসবের মধ্যেই দলীয় নেতৃত্বের ফোন পেয়ে বুধবার তড়িঘড়ি বহুদিনের অনিশ্চয়তা, দলীয় চাপ, শোকজ নোটিশ এবং রাজনৈতিক অস্থিরতার পর ইস্তফা দিলেন গোপাল শেঠ। পৌরসভার নতুন চেয়ারম্যান কে হবে সে নিয়ে এখনো কিছু জানা যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। ফের শহরে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্ট ও গাছে ধাক্কা বিলাসবহুল গাড়ির। রেড রোডে ভিক্টোরিয়ার কাছে দুর্ঘটনায় জখম বাবা ও ছেলে। কলকাতায় জোড়া পথ দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে EM বাইপাসে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। অন্যদিকে বুধবার সকালে রেড রোডে একটি গাড়ি ধাক্কা মারে বিদ্যুতের খুঁটি ও রাস্তার কাছে। জখম হন গাড়িতে থাকা 2 জন এবং গুরুতর আহত হন একজন পথচারী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত 2টো নাগাদ কালিকাপুরের কাছে EM বাইপাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অলোকেশ হালদার নামের এক যুবকের। অলোকেশ বাইকে করে ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকের গতি ছিল তুলনামূলকভাবে বেশি। সিংহবাড়ি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে প্রথমে জোরে ধাক্কা মারেন তিনি। ধাক্কার পরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডিভাইডারে গিয়ে ঠেকে। ছিটকে রাস্তায় পড়ে যান অলোকেশ।
রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত MR বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান অতিরিক্ত গতি ও মাথায় হেলমেট না থাকার কারণেই গুরুতর চোট লাগে অলোকেশের, আর সেটাই তার মৃত্যুর কারণ। এদিকে বুধবার সকালে রেড রোডে ঘটে আরও একটি গাড়ি দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, উচ্চ গতিতে চলতে থাকা একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। তারপরে কিছুটা দূরে গিয়ে একটি গাছেও ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভিতরে থাকা দুজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে SSKM হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তারা সম্পর্কে বাবা এবং ছেলে। গাড়িটির ধাক্কায় একজন পথচারীও আহত হয়েছেন। দুই ঘটনাতেই অতিরিক্ত গতি ও বেপরোয়াভাবে চালানোকেই প্রাথমিক কারণ হিসেবে মনে করছে পুলিশ। দুর্ঘটনাস্থলে সিসিটিভি পরীক্ষা করা হচ্ছে এবং দুই ক্ষেত্রেই পৃথক মামলা রুজু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতার দূষণের মাত্রা ছাড়ালো দিল্লিকেও। উদ্বেগ বাড়াচ্ছে শহরের ফুসফুসের AQI। ময়দান এলাকায় বায়ুর গুণমান সূচক ছাড়ালো 300 গুণে। ভয়ঙ্কর অবস্থা এখন শহরের। দেশে বায়ু দূষণ নিয়ে আলোচনা উঠলেই প্রথমে সামনে আসে দিল্লির নাম। তবে মঙ্গলবার রাতে সেই দিল্লিকে পিছনে ফেলল কলকাতা। শহরের ফুসফুস নামে পরিচিত ময়দান এলাকার বায়ুর গুণমান সূচক ছাড়ালো 300 গণ্ডে। রাত 8টা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে AQI এর রেকর্ড করা হয় 342। এই সময় দিল্লিতে AQI ছিল 299। স্বাভাবিকভাবেই ময়দানকে কেন্দ্র করে এই বায়ু দূষণ নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, শীতের শুরুতেই কেন এই পরিস্থিতি আরও খারাপ হলো? পরিবেশ প্রযুক্তিবিদ জানান, এই পরিস্থিতির জন্য সরাসরি দুষছে কেন্দ্র ও রাজ্য দুই সরকারকে। তার কথায়, এটা সম্পূর্ণ আমাদের গাফিলতি। দিল্লির ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। ময়দানে বিশেষ করে ভিক্টোরিয়ার চারপাশে মেট্রো রেলের কাজ চলছে। সেই কাজ যেভাবে ঢেকে রাখা দরকার ছিল সেটা করা হয়নি, ফলে চারিদিক ধুলো উঠছে। আরও জানা যায়, জল ছেটানোর সময় সিস্টেম রাখা হয়নি। মা ফ্লাইওভারের উপর দিয়ে এখন বেশ কিছু পুরনো ডিজেল গাড়িও চলছে। সেগুলো নিয়ন্ত্রণ করা রাজ্যের কাজ। কেন্দ্র দায়ী, রাজ্যও তেমনই দায়ী। তবে সাধারণত এমন দূষণ শীতকালেই বাড়ে ঠিকই, কিন্তু দিল্লিকে টপকে যাওয়ার মতো পরিস্থিতি হওয়ার কথা নয়। বিশেষজ্ঞদের মতে, ময়দান এলাকায় জনঘনত্ব দিল্লির তুলনায় অনেক কম, যানবাহনের সংখ্যাও কম। তাহলে সেখানে দূষণের এমন বৃদ্ধির মান হলেও আশেপাশে ঘনবসতিপূর্ণ এলাকায় পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে। বিশ্ব স্বাস্থ্য বলছে, প্রতি ঘনমিটারে 15 মাইক্রোগ্রামের বেশি দূষণ যে কোনো শহরের জন্য ক্ষতিকর। সেখানে ভারতেরও মানদণ্ড 60 মাইক্রোগ্রাম। আর বর্তমানে কলকাতার AQI সেই মাত্রার 5 গুণ বেশি বলে জানান পরিবেশ প্রযুক্তিবিদ। তার মতে, এখনই জরুরি কিছু পদক্ষেপ গ্রহণ করার দরকার নেই। ওই এলাকায় বিজ্ঞপ্তি দেওয়া উচিত যে মানুষ যেন সেখানে না যান। জনসমাগম কমাতে হবে। দূষণের মাত্রা বেশি যেসব সময় থাকে ওই সময় বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের ময়দানমুখী হওয়া উচিত নয়। ধুলোবালির কণা শ্বাসবায়ুর সঙ্গে শরীরে গিয়ে হার্টে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, জনস্বাস্থ্যের স্বার্থে অবিলম্বে প্রয়োজন ময়দানে যান নিয়ন্ত্রণ, নির্মাণ স্থল সম্পূর্ণ ঢেকে দেওয়া, নিয়মিত জল ছেটানো, পুরনো ডিজেল গাড়ি নিয়ন্ত্রণ, দূষণ নিয়ে সতর্কতা জারি। খুনি ব্যবস্থা না নিলে শহরের অন্যান্য অংশে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে মিলবে না লুজ শিট, বড় সিদ্ধান্ত সংসদের। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষার উত্তরপত্রে ইনভিজিলেটরের সই বাধ্যতামূলক করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রে পরীক্ষার্থী যেখানে লেখা শেষ করবে সেখানেই পরীক্ষক বা ইনভিজিলেটরের সই বাধ্যতামূলক করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের বাড়তি কোনো পাতা অর্থাৎ লুজ সিট দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সংসদ। পরীক্ষার্থীরা সংসদের দেওয়া উত্তরপত্রের যে পাতায় লেখা শেষ করবেন তার একেবারে নিচে পরীক্ষক বা ইনভিজিলেটর সই করবেন। প্রত্যেক পরীক্ষার্থীর প্রতিটি বিষয়ের খাতায় এই স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এই বছর থেকেই নতুন নিয়ম চালু হচ্ছে, যাকে বলা হয়
এন্ড অফ লাইন। ইনভিজিলেটরের সই থাকা মানেই এরপর আর কোনো লেখা নেই। আইনি জটিলতার কারণেই এই পদক্ষেপ। সংসদের এক আধিকারিক জানান, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারে 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। খুব সামান্য প্রশ্ন থাকবে 4 বা 5 নম্বরের। সেই জন্য পর্যাপ্ত পাতা থাকবে সংসদের দেওয়া খাতায়। যারা প্রশ্নপত্র করছেন তাদের তেমনই নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর লিখতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা, পরীক্ষায় মন মতো নম্বর না পেয়ে পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করলে বা তথ্য জানার অধিকার আইনি অনুযায়ী আরটিআই হলে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় তাদের। অনেক পড়ুয়ারা দাবি করে আরও বেশি উত্তর লিখেছিল সে। খাতা থেকে কোনো পাতা হারিয়ে গেছে কিনা তা প্রমাণ করতে হিমশিম খেতে হয় সংসদকে। এই জটিলতা এড়াতেই এই নতুন পদক্ষেপ। পরীক্ষকদের সঙ্গে অভব্য আচরণ করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা এনরোলমেন্টও বাতিল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। স্কুলে গরমের ছুটিতে এবার বড় বদল। বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী শিক্ষাবর্ষে গরমের ছুটি মাত্র 6 দিন। শিক্ষাবর্ষে ছুটির ক্যালেন্ডার প্রকাশ করল পর্ষদ। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের ছুটিতে কাটছাট। বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী শিক্ষাবর্ষে গরমের ছুটি মাত্র 6 দিন। মঙ্গলবার পর্ষদ আগামী শিক্ষাবর্ষের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেখানেই দেখা যাচ্ছে গরমের ছুটি ধার্য করা হয়েছে। 11 মে থেকে 16 মে পর্যন্ত ওই ছুটির দিন বাছাই করা হয়েছে। অর্থাৎ 2026-এ সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়ারা গরমের ছুটি পাবে মাত্র 6 দিন। এ ব্যাপারে পর্ষদের যুক্তি, নিয়ম মতে বছরে স্কুলগুলিকে 65টি ছুটি বরাদ্দ করা হয়। নতুন করে অনেক ছুটি দেওয়া হচ্ছে, ফলে গরমের ছুটিতে কাটছাট করতে হয়েছে। তবে দুর্গাপুজোকে কেন্দ্র করে শারদ উৎসব উপলক্ষে 28 দিন ছুটি দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা তদারকির জন্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় উত্তরবঙ্গে রয়েছে। তার প্রতিক্রিয়া পাওয়া না গেলেও গরমের ছুটি কমে যাওয়া নিয়ে পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকার অনেক নতুন ছুটি ঘোষণা করেছে, যেমন গুরু রবিদাসের জন্মদিন, বীর চিরাবাইয়ের জন্মদিবস, করম পুজো সহ আরও বেশ কয়েকটি দিনগুলিতে স্কুল ছুটি দিচ্ছে। এছাড়া অতিরিক্ত গরমের জন্য প্রায় প্রত্যেক বছরই রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের বাড়তি ছুটি দেয়। সেই ছুটি মানতে হয় স্কুলগুলিকে। গত বেশ কয়েক বছর ধরেই গরমের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকছে। রাজ্যের একাধিক জেলায় লু পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রখর গরমে স্কুলে ক্লাস করার ক্ষেত্রে পড়ুয়াদের অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে, আর সেই জন্যই গ্রীষ্মকালীন ছুটির দিন বাড়ানো হয় স্কুলগুলিতে। হাই নিউজ নেটওয়ার্ক। গত 3রা নভেম্বর অষ্টম বেতন কমিশন তাদের টার্ম অফ রেফারেন্স জানিয়ে দিলেও কবে থেকে তা বাস্তবায়িত হবে এখনও তা চূড়ান্ত হয়নি। ফলে যে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি ও কর্মচারী ও পেনশনভোগীরা ভাবছিলেন নতুন বছরের শুরু থেকেই তাদের বেতন বৃদ্ধি হয়ে যাবে, তাদের সেই স্বপ্নভঙ্গ হলো। গত 3রা নভেম্বর অষ্টম বেতন কমিশন তাদের টার্ম অফ রেফারেন্স জানিয়ে দিলেও কবে থেকে তা বাস্তবায়িত হবে এখনও তা চূড়ান্ত হয়নি। এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ফলে যে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ভাবছিলেন নতুন বছরের শুরু থেকে তাদের বেতন বৃদ্ধি হয়ে যাবে, তাদের সেই স্বপ্ন ভঙ্গ হল। দেশের প্রায় 50.14 লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও 69 লাখ পেনশনভোগী তাকিয়ে রয়েছেন অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় ঘোষণার দিকে। সংসদে সেই প্রশ্নই তোলেন আরএসপি সাংসদ এন.কে. প্রেমচন্দন, ডিএমকে সাংসদ থিরুভাথাঙ্গা তামিলসেলভান সহ অন্যরাও। তার জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, অষ্টম বেতন কমিশন গঠনের 18 মাসের মধ্যে সুপারিশ জমা পড়বে। তারপর অষ্টম বেতন কমিশন কার্যকর করার দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অর্থাৎ সরকারের হাতে এখনো বেশ কিছুটা সময় রয়েছে। বিশেষজ্ঞদের মতে 2026 সালের 1 জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হবে কিনা সেই বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
উল্লেখ্য 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল অষ্টম বেতন কমিশন। মনে করা হচ্ছিল এর ফলে 50 লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী বেসিক থেকে অ্যালাওয়েন্সেস, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা সবেতেই লাভবান হবেন। শোনা গিয়েছিল অষ্টম বেতন কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এক লাফে অনেকটা বেড়ে যেতে পারে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 থেকে বেড়ে 2.86 হতে পারে। এর অর্থ কর্মীদের বেসিক বেতন বাড়বে হু হু করে। অর্থাৎ কারো বেসিক বেতন যদি 18,000 টাকা থাকে, তার বেসিক বেতন বেড়ে হবে 51,480 টাকা। তবে আপাতত অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। গত কয়েকদিন ধরে বাতিল ইন্ডিগোর একাধিক বিমান। টানা 7 দিনেরও বেশি সময় ধরে হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। ইন্ডিগোর এমন পরিস্থিতির জন্য এবার ইন্ডিগোর সিইওকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। এক সপ্তাহ পরও জারি অচলাবস্থা। বুধবারও বাতিল করা হয়েছে ইন্ডিগোর একাধিক বিমান। যদিও বিমান সংস্থার দাবি 95% পরিষেবা স্বাভাবিক, কিন্তু বাস্তবে ছবিটা একেবারে উল্টো। টানা 7 দিনেরও বেশি সময় ধরে হয়রানির শিকার যাত্রীরা। অন্যদিকে ইন্ডিগোর বিপর্যয়ের জন্য ক্ষমা চেয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, প্রয়োজনে বিমান সংস্থার সিইও পিটার এলবার্সকে তিনি বরখাস্ত করবেন। জানা গিয়েছে, বুধবার আগরতলা থেকে বাতিল হয়েছে ইন্ডিগোর 5টি বিমান। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে একাধিক বিমান বাতিল করেছে সংস্থাটি। ইন্ডিগোর এক বিপর্যয়ের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন বিমানমন্ত্রী। পাশাপাশি যথাযথ পদক্ষেপ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইন্ডিগোর বিরুদ্ধে, কাউকে রিয়াত করা হবে না। প্রয়োজনে বিমান সংস্থার সিইওকেও বরখাস্ত করতে পিছপা হব না। গত 7 দিন ধরে আমি ঠিকমতো ঘুমোতে পারিনি, একাধিক বৈঠক করেছি। ইন্ডিগোর এই বিপর্যয়ে আমি ক্ষমা প্রার্থী। বলে রাখা ভালো, মঙ্গলবারই ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ করেছে কেন্দ্র। দেশের বৃহত্তম বিমান সংস্থার পরিষেবা 10% ছাঁটা হয়েছে। দিনে ইন্ডিগোর উড়ানের সংখ্যা 2200টি। 10% উড়ান কমা মানে প্রতিদিন 200টি উড়ান বাদ গেল। এছাড়াও বিমান সংস্থা সিইওকেও নতুন করে সমন পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তবে উড়ান কেড়ে নেওয়া ছাড়াও ইন্ডিগোর উপর বড়সড় জরিমানা বসাতে পারে বলে সূত্রের খবর। শাস্তি পেতে পারেন আধিকারিকেরাও। হাই নিউজ নেটওয়ার্ক। ইন্ডিগো বিপর্যয়ের মধ্যে বিমান ভাড়া বৃদ্ধি, দিল্লি হাইকোর্টে প্রশ্নের মুখে কেন্দ্র। পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি। গত এক সপ্তাহ ধরে বিমান বিভ্রাটের জেরবাদ যাত্রীরা, নেপথ্যে বিমান সংস্থা ইন্ডিগোর অব্যবস্থা। এই ঘটনায় এবার দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। ইন্ডিগোর বিপর্যয়ের মধ্যে অন্য বিমান সংস্থাগুলি 40,000 টাকা পর্যন্ত ভাড়া বাড়ায়, যা নিয়ন্ত্রণে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলল আদালত। পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে দিল্লি হাইকোর্ট। ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো দিনে গড়ে 2200টি উড়ান চালায় তারা। যদিও গত কয়েকদিনে শয়ে শয়ে উড়ান বাতিল করে সেই বিমান সংস্থা। নেপথ্যে কেন্দ্রের পাইলটদের পর্যাপ্ত বিশ্রাম সংক্রান্ত নির্দেশিকা। কিন্তু ইন্ডিগোর উড়ান বাতিলে সমস্যায় তুমুল হেনস্থার মুখে পড়েন যাত্রীরা। সেই সুযোগে অন্য বিমান সংস্থাগুলি টিকিটের মূল্য বাড়াতে থাকে। এর ফলে যাত্রীরা আরও সমস্যায় পড়েন। এহেন পরিস্থিতিকে সংকট বলে চিহ্নিত করেছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি গেদেলার বেঞ্চে। শুনানির সময় বিচারপতি প্রশ্ন করেন, যদি কোনো সংকট দেখা দেয় তাহলে অন্য বিমান সংস্থাগুলিকে কিভাবে সুবিধা নেওয়ার অনুমতি দিতে পারে, কিভাবে বিমান ভাড়া 35 থেকে 40,000 পর্যন্ত বাড়াতে পারে, কি এমন ঘটতে পারে। বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের ভূমিকায় প্রশংসা করলেও কেন এমন পরিস্থিতি তৈরি হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতি উল্লেখ করেন, সংকটের পরিস্থিতিতে যাত্রীরা হয়রানির শিকার হয়েছেন। আদালত জানতে চায়, যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কী পদক্ষেপ করা হয়েছিল।
অবিলম্বে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে পদক্ষেপ করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ক্রিসমাস ও নিউ ইয়ারের আগেই দার্জিলিংয়ে অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ গ্লেনারিজের বার এবং মিউজিক পরিবেশন আগামী 3 মাসের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মঙ্গলবার থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। ফলত গোটা শীতকাল জুড়েই পর্যটকেরা গ্লেনারিজের এই প্রধান আকর্ষণ থেকে বঞ্চিত হবেন। দার্জিলিংয়ের জনপ্রিয় রেস্তোরাঁ গ্লেনারিজের বার এবং মিউজিক পরিবেশন আগামী 3 মাসের জন্য বন্ধ করার নির্দেশ জারি করল প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার থেকে এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। ফলে ক্রিসমাস ও নিউ ইয়ার সহ গোটা শীতকাল জুড়েই পর্যটকরা গ্লেনারিজের এই প্রধান আকর্ষণ থেকে বঞ্চিত হবেন। দার্জিলিং বেঙ্গল এক্সাইজের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কালেক্টর শরণ্যা বারিক জানান, গ্লেনারিজের বিরুদ্ধে বেঙ্গল এক্সাইজ রুল লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সে কারণে বিখ্যাত এই বার কাম রেস্তোরাঁর বার এবং মিউজিক বন্ধ করে দেওয়া হয়েছে। 1888 সালে প্রতিষ্ঠিত এই রেস্তোরাঁর ইতিহাসে এটাই প্রথমবার বন্ধের ঘটনা। উল্লেখ্য, গ্লেনারিজের 3টি বিভাগ রয়েছে, বার, বেকারি এবং রেস্তোরাঁ। তবে এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন গ্লেনারিজের কর্ণধার। তার অভিযোগ রয়েছে এটি রাজনৈতিক চক্রান্তের ফল। তার অভিযোগ, আমার গ্লেনারিজের সমস্ত কাগজপত্র ঠিক আছে, কিন্তু আমার লাইভ মিউজিকের অনুমতিপত্র 1 বছর ধরে বন্ধ। তিনি আরও দাবি করেন, নিয়ম অনুসারে দার্জিলিং পুলিশ সুপারের কাছে থাকা গান বাজনার অনুমতিপত্রটি সিভিল সার্ভিস বিভাগকে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটি না দেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বার বন্ধের ফলে এই মরশুমে 1.5 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন তিনি। তার কথায় আর কিছুই করার নেই, কোভিডের সময়ও ক্ষতি হয়েছে। গ্লেনারিজের ম্যানেজার তিনিও জানিয়েছেন, প্রশাসনের এই নির্দেশের কারণে ক্রিসমাস ও নিউ ইয়ারের বুকিং বাতিল হতে শুরু করেছে। এই সিদ্ধান্তে প্রতিদিন সঙ্গীত পরিবেশনকারী ও বাদ্যকর সহ 8 জন কর্মী হতাশ। এছাড়া মোট 250 জন কর্মচারী বিপাকে পড়েছেন। পর্যটন মরশুমে আরও 50 জনেরও বেশি কর্মচারী কাজ করতেন, তারাও ক্ষতিগ্রস্ত হবেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।